নমস্কার। ভারতের স্বাধীনতা সংগ্রামের গল্পটা তো একটা সিনেমার মতো, তাই না? আর এই সিনেমার কিছু টার্নিং পয়েন্ট আছে যা পুরো গল্পের মোড় ঘুরিয়ে দিয়েছিল। আজ আমরা ঠিক সেরকমই একটা টার্নিং পয়েন্টের গভীরে যাব, অসহযোগ আন্দোলন। কিন্তু দাঁড়ান, এটা শুধু একটা সাধারণ ইতিহাসের আলোচনা নয়। স্ক্রিনে যে কথাটা লেখা আছে ওটা কিন্তু শুধু কথার কথা নয়, এটা একটা প্রমিস। আজকের এই আলোচনাটা শেষ হলে আমরা সবাই মিলে অসহযোগ আন্দোলন নিয়ে যে কোনো প্রশ্নের যাকে বলে পারফেক্ট উত্তর সেটা লেখার কৌশলটা একেবারে শিখে ফেলব। তাহলে চলুন শুরু করা যাক। আমরা পুরো আন্দোলনটাকে একটা গল্পের ছকে ফেলব। আর মজার ব্যাপার হলো এই গল্পের প্রত্যেকটা পার্ট ভূমিকা, ক্লাইম্যাক্স আর উপসংহার এগুলোই কিন্তু পরীক্ষার খাতায় একটা সেরা উত্তরের একটা প্যারাগ্রাফ হয়ে উঠবে। আচ্ছা, যে কোনো বড় ঘটনার পেছনে তো একটা কারণ থাকে, তাই না? একটা বিস্ফোরণের আগে যেমন বারুদ জমতে থাকে, অসহযোগ আন্দোলনের ক্ষেত্রেও ঠিক তাই হয়েছিল। এটা কিন্তু হুট করে একদিনে শুরু হয়ে যায়নি। এর পেছনে ছিল বছরের পর বছর ধরে জমে থাকা একরাশ ক্ষোভ, অপমান আর হতাশা। চলুন তো দেখি সেই বারুদগুলো ঠিক কি কি ছিল। গল্পের শুরুটা হয় প্রথম বিশ্বযুদ্ধ দিয়ে। ভারত কিন্তু তখন ব্রিটিশদের মন প্রাণ দিয়ে সাহায্য করেছিল। লাখ লাখ সৈন্য, কোটি কোটি টাকার সম্পদ সব দিয়ে। একটাই আশা ছিল যে যুদ্ধটা শেষ হলে ব্রিটিশরা হয়তো একটু নরম হবে, শাসনের দিকে এগোতে দেবে। কিন্তু হলোটা কি? হলো ঠিক তার উল্টো। পুরস্কার তো দূরস্থ, উল্টে জুটল আরও কড়া শাসন। এই যে বিশ্বাসের উপর এত বড় একটা আঘাত, এটাই ছিল প্রথম ধাক্কা। যে আগুনটা ধিকি ধিকি করে জ্বলছিল তাতে একেবারে ঘি ঢেলে দিল রাওলাট আইন। ভাবা যায়, পুলিশকে ক্ষমতা দেওয়া হলো যে তারা কোনো প্রমাণ ছাড়াই, কোনো বিচার ছাড়াই যে কাউকে তুলে অর্ডার পরে জেলে পুরে দিতে পারবে। গান্ধীজি তো এটাকে এমনি এমনি কালো আইন বলেননি। এটা ছিল সোজাসাপটা একটা বার্তা, ভারতীয়দের কোনো অধিকার নেই, কোনো সম্মান নেই। এটা ছিল দ্বিতীয় বড় আঘাত। আর এরপর এলো সেই দিনটা যা ব্রিটিশ শাসনের কফিনের শেষ পেরেকটা পুঁতে দিল। হ্যাঁ, আমি জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের কথা বলছি। একবার ভাবুন, একটা বন্ধ জায়গায় হাজার হাজার নিরস্ত্র, শান্ত মানুষের ওপর নির্বিচারে গুলি চালানো হচ্ছে। এই ঘটনার তো আর কোনো প্রশ্নই রইল না। গান্ধীজি এবং পুরো দেশ বুঝে গেল এই সরকারের সাথে আর এক পাও চলা সম্ভব না। ওদের শাসন করার যে কোনো নৈতিক অধিকার ছিল সেটা সেদিনই শেষ হয়ে গেল। ঠিক এরকম একটা উত্তাল পরিস্থিতিতে গান্ধীজি একটা মাস্টার স্ট্রোক দিলেন। সে সময়ে তুরস্কের খলিফাকে অপমান করার জন্য ভারতের মুসলিম সমাজ খিলাফত আন্দোলন নিয়ে ফুঁসছিল। গান্ধীজি কি করলেন? তিনি কংগ্রেসের স্বাধীনতার দাবি আর খিলাফত আন্দোলনকে এক সুতোয় গেঁথে দিলেন। ফল কি হল? ব্রিটিশদের যে প্রিয় নীতি ছিল ডিভাইড অ্যান্ড রুল বা ভাগ করো শাসন করো, সেটার মুখে পড়ল এক সপাটের চড়। তৈরি হল এক অবিশ্বাস্য হিন্দু মুসলিম ঐক্য। এবার আন্দোলনের জন্য মঞ্চ একদম রেডি। তো প্রেক্ষাপট তো তৈরি হলো, কিন্তু প্রশ্নটা হলো, খালি হাতে বিশ্বের সবচাইতে শক্তিশালী সাম্রাজ্যের সাথে লড়া হবে কি করে? বন্দুক নেই, কামান নেই, আছেটা কি? এখানেই এলো গান্ধীজির সেই যুগান্তকারী আইডিয়াটা। একটা অস্ত্র যা অহিংসা আর আত্মবিশ্বাস দিয়ে গড়া। তার নাম অসহযোগ। গান্ধীজির যুক্তিটা ছিল জানেন, একদম জলের মতো সোজা, কিন্তু এর শক্তি ছিল একটা পারমাণবিক বোমার মতো। তিনি বললেন, আরে ব্রিটিশরা যে এত বড় সাম্রাজ্য চালাচ্ছে সেটা কাদের ভরসায়? আমাদেরই ভরসায়। আমাদের উকিলরা তাদের কোর্টে যায়, আমাদের কেরানিরা তাদের অফিস চালায়, আমাদের ছেলেমেয়েরা তাদের স্কুলে পড়ে। ভাবুন তো একবার, যদি আমরা সবাই মিলে একসাথে এই সহযোগিতার হাতটা ব্যাস সরিয়ে নিই, তাহলে কি হবে? এই বিশাল ব্রিটিশ এম্পায়ার তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়বে। এই আইডিয়াটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য দুটো প্ল্যান করা হলো। একটাকে বলা যায় নেতিবাচক, আর একটা পজিটিভ। নেতিবাচক প্রোগ্রামটা কি? বর্জন। ব্রিটিশদের দেওয়া সবকিছু ছেড়ে দাও, তাদের চাকরি, তাদের স্কুল কলেজ, তাদের আদালত, এমনকি তাদের বানানো বিদেশি জিনিসও। আর পজিটিভ বা গঠনমূলক প্রোগ্রামটা কি ছিল? স্বদেশী। নিজেদের জিনিস নিজেরা তৈরি করো, নিজেদের পায়ে দাঁড়াও, চরকায় সুতো কাটো, খাদি পরো, নিজেদের স্কুল বানাও। সোজা কথায় একদিকে ভাঙো আর অন্যদিকে গড়ো। এটাই ছিল অসহযোগের মূল মন্ত্র। আর কি বলবো, আন্দোলন তো একেবারে দাবানলের মতো ছড়িয়ে পড়ল। শহর, গ্রাম, কাশ্মীর থেকে কন্যাকুমারী, গোটা দেশ যেন একটা নতুন শক্তিতে জেগে উঠেছে। ব্রিটিশদের সিংহাসন টলমল করছে। সবার মনে হচ্ছে স্বরাজ, স্বাধীনতা আর মাত্র কয়েক কদম দূরে। কিন্তু সিনেমার গল্পের মতোই ঠিক ক্লাইম্যাক্সের মুহূর্তে কাহানি মে এক টুইস্ট এলো এক চরম পরীক্ষার সময়। দিনটা ছিল ১৯২২ সালের ৫ই ফেব্রুয়ারি। উত্তরপ্রদেশের একটা ছোট গ্রাম, নাম চৌরি চৌরা। সেখানে একটা শান্তিপূর্ণ মিছিলের উপর পুলিশ গুলি চালায়।
আর তারপরেই পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। উত্তেজিত জনতা থানায় হামলা করে, আগুন লাগিয়ে দেয়। ফল, থানার ভেতরে ২২ জন পুলিশকর্মী জীবন্ত পুড়ে মারা যান। এই খবরটা যখন গান্ধীজির কাছে পৌঁছালো, তিনি একেবারে স্তব্ধ হয়ে গেলেন। দেখুন, তার কাছে এই আন্দোলনটা শুধু স্বাধীনতা পাওয়ার লড়াই ছিল না, এটা ছিল অহিংসার একটা পরীক্ষা। তিনি বুঝতে পারলেন দেশ এখনও অহিংসার আসল মানেটা শেখেনি। তাই যখন জয় প্রায় নিশ্চিত, ঠিক সেই মুহূর্তে তিনি এমন একটা সিদ্ধান্ত নিলেন যা কেউ ভাবতেও পারেনি। তিনি পুরো আন্দোলনটা থামিয়ে দিলেন, কারণ তার কাছে লক্ষ্যে পৌঁছানোর চেয়ে কোন পথে যাওয়া হচ্ছে সেটা অনেক বেশি জরুরি ছিল। স্বাভাবিকভাবেই গান্ধীজির এই সিদ্ধান্তে অনেকে প্রচণ্ড হতাশ হলেন। মনে হতেই পারে, আরে জেতা ম্যাচটা হাত থেকে ছেড়ে দেওয়া হলো, এত বড় একটা আন্দোলন কি তাহলে ব্যর্থ হয়ে গেল? ওয়েল, এখানেই কিন্তু পরীক্ষার উত্তরের সবথেকে গুরুত্বপূর্ণ অংশটা লুকিয়ে আছে। অসহযোগ কি সত্যিই ব্যর্থ ছিল? চলুন এর আসল ফলাফলটা একটু কাটাছেড়া করে দেখি। এই যে টেবিলটা দেখছেন, এটা কিন্তু উত্তরের জন্য সোনার খনি। হ্যাঁ, এটা ঠিক যে ১ বছরের মধ্যে স্বরাজ আসেনি, কিন্তু যা পাওয়া গিয়েছিল সেটাও কিছু কম নয়। এই প্রথমবার ভারতে একটা সত্যিকারের গণ আন্দোলন হলো, যেখানে সাধারণ মানুষই ছিল হিরো। কংগ্রেস শুধু বড় বড় নেতাদের সংগঠন না থেকে হয়ে উঠল আম জনতার দল। আর সবচেয়ে বড় পাওয়াটা কি জানেন? মানুষের মন থেকে ব্রিটিশদের ভয়, জেলের ভয়, এই জিনিসগুলোই উধাও হয়ে গেল। আর যদি লং টার্ম ইম্প্যাক্টের কথা বলি, সেটা তো আরও অনেক বড়। এই আন্দোলনটা ব্রিটিশ শাসনের নৈতিক ভিতটাকেই নাড়িয়ে দিয়ে গিয়েছিল। স্বদেশীর মাধ্যমে দেশ যে অর্থনৈতিকভাবে নিজের পায়ে দাঁড়াতে পারে, সেই স্বপ্নটা দেখিয়েছিল। আর সবথেকে বড় কথা, ভারতীয়দের মনে এমন একটা আত্মবিশ্বাস তৈরি করে দিয়েছিল, যার ওপর ভিত্তি করেই কিন্তু ভবিষ্যতের আইন অমান্য বা ভারত ছাড়ো আন্দোলনের মতো বড় বড় সংগ্রামগুলো গড়ে উঠেছিল। তাহলে পুরো গল্পটা তো আমরা শুনে ফেললাম। এবার চলুন একদম শুরুতে যে প্রমিসটা করা হয়েছিল সেখানে ফিরে যাই। এই যে এতক্ষণ ধরে আমরা একটা গল্প শুনলাম, এটা কিভাবে পরীক্ষার খাতায় ১৫ নম্বরের একটা পারফেক্ট উত্তর হয়ে উঠবে। দেখুন, ব্যাপারটা কিন্তু খুবই সহজ। উত্তরের কাঠামোটা হবে ঠিক এই রকম। প্রথমে একটা ছোট্ট ভূমিকা, যেখানে আন্দোলনটার পরিচয় আর গুরুত্ব বলা থাকবে। তারপর আসবে প্রেক্ষাপট, মানে আমাদের গল্পের প্রথম অংশটা, যেখানে যুদ্ধের হতাশা, রাওলাট আইন, জালিয়ানওয়ালাবাগ আর খিলাফতের কথা থাকবে। তৃতীয় অংশে আসবে ফলাফল, মানে কি পাওয়া গেল আর কি পাওয়া গেল না, তার একটা ব্যালেন্সড অ্যানালিসিস। আর সবশেষে একটা জোরালো উপসংহার, যেখানে বলা হবে কেন এই আন্দোলনটা ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে একটা মাইলস্টোন। শেষ করার আগে শুধু একটা কথা, অসহযোগ আন্দোলন হয়তো সেদিন দেশের জন্য স্বাধীনতা আনতে পারেনি, এটা ঠিক, কিন্তু এটা দেশবাসীকে স্বাধীনতার জন্য কিভাবে লড়তে হয় সেটা শিখিয়ে দিয়েছিল। এই আন্দোলনটাই প্রথমবার স্বাধীনতা সংগ্রামকে কয়েকজন নেতার ড্রয়িং রুম থেকে বের করে দেশের কোটি কোটি সাধারণ মানুষের উঠোনে এনে ফেলেছিল। এক কথায় বলতে গেলে, এই আন্দোলন না হলে হয়তো গণজাতীয়তাবাদের জন্মই হতো না।